আবারও একটা টিএসজি নিউজ নিয়ে অর্থাৎ আলাদা স্পেশাল টেক নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি অভ্র। আজকের টেক নিউজে বেশ কিছু ইন্টারেস্টিং খবর আছে। অবশ্যই যেরকম আমাদের চ্যানেলে সবসময় একটু অন্যরকম খবর থাকে, আজকে সেই সব খবর মিস করবেন না। তবে খবর শুরু করার আগে প্রথমেই আপনাদের জন্য যে পোল রেখেছিলাম সেই পোলে আপনারা যে ভোট দিয়েছেন সেই ভোটের রেজাল্টটা জানিয়ে রাখি। আপনাদের কাছে প্রশ্ন ছিল, স্যামসাং যে কম দামি ফোন বানানো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই বিষয়ে আপনার মতামত কি। আপনাদের জন্য অপশন ছিল সঠিক সিদ্ধান্ত, কোম্পানির জন্য ভালো তবে গ্রাহক বঞ্চিত হবে, আর ভুল সিদ্ধান্ত নিচ্ছে স্যামসাং। এর মধ্যে 56% বলেছেন যে কোম্পানির জন্য এটা ভালো সিদ্ধান্ত তবে গ্রাহক বঞ্চিত হবে। তারপরের ভোট পড়েছে সঠিক সিদ্ধান্তে, তারপরের ভোট পড়েছে ভুল সিদ্ধান্ত নিচ্ছে স্যামসাং, এখানে 21%। তো যথারীতি আমাদের এরকম পোল চলতে থাকবে, আপনাদের জন্য আরও অনেক ভোট দেওয়ার সুযোগ আসবে। ভোট দিয়ে আপনার মতামত জানাবেন, কারণ আপনাদের মতামত আমাদের চ্যানেলের জন্য সব সময় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে চলুন এবার আমরা সরাসরি টেক নিউজে ঝাঁপিয়ে পড়ি। আজকে প্রথম খবরই দেবো দুটো ফোল্ডিং ফোনের ব্যাপারে। প্রথমত ওপ্পোর ফোল্ডিং ফোনের ব্যাপারে জানাবো যে ওপ্পোর তরফ থেকে যে ফোল্ডিং ফোন আসবে তার টেস্টিং শুরু হয়ে গেছে। ইউরেশীয় মার্কেটে আর ইউরোপিয়ান মার্কেট এই দু জায়গাতে অলরেডি টেস্টিং শুরু হয়ে গেছে। এই বছরের শেষের দিকে সেই ফোল্ডিং ফোন আসছে। ফোল্ডিং ফোনের দ্বিতীয় খবর যে স্যামসাং তাদের গ্যালাক্সি জি ফোল্ড 4 যে ফোনটা আসবে সেই ফোনের একদম 100% অ্যাকুরেট স্পেসিফিকেশনস এসে গেছে বলে দাবি করা হচ্ছে। ভিতরে থাকবে 7.6 ইঞ্চি আর বাইরে থাকবে 6.2 ইঞ্চি একটা ডিসপ্লে। তবে দুটো ডিসপ্লে 120 হার্টজ অ্যামোলেড হলেও বাইরের ডিসপ্লেটা এইচডি প্লাস, ভিতরের ডিসপ্লেটা হবে গতবারের মতোই QXGA প্লাস ডিসপ্লে। স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসর থাকবে এবং ক্যামেরার ক্ষেত্রে ব্যাক সাইডে থাকবে 50+12+10 মেগাপিক্সেল ক্যামেরা, আর ফ্রন্টে থাকবে একটা 4 মেগাপিক্সেলের আগের বারের মতোই আন্ডার ডিসপ্লে ক্যামেরা, তবে সেটা ইমপ্রুভড হবে। এছাড়াও একটা 10 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। 4400 mAh ব্যাটারি আর 25 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট থাকবে। তো এই হচ্ছে প্যাকেজ। স্যামসাং বলছে অনেক কিছুতেই ইমপ্রুভ করেছে, যেরকম তারা বলে সবসময়। দেখা যাক সত্যিই করেছে কিনা। আমাদের কাছে ফোন আসবে, আমরা অবশ্যই টেস্ট করব। এরপরের খবর বিজ্ঞানের খবর। রোবটমুখী হয়ে পড়ছে সিঙ্গাপুর। অর্থাৎ সিঙ্গাপুরে আমরা জানি টেকনোলজির দিক দিয়ে তারা অনেক অ্যাডভান্সড, কিন্তু সেখানে এই মহামারীর সময়, কোভিডের সময় তারা কিন্তু কর্মী সংকটে ভুগেছিল। আসলে সিঙ্গাপুরের বহু কর্মী আছে যারা বিদেশ থেকে আসেন। তো 2019 সালের পর থেকে যখন কোভিডের জন্য সব কিছু লকডাউন হলো, তখন কিন্তু অনেক জায়গায় কর্মী সংকটে ঠিকঠাক চালানো যায়নি। তো তারা এবার তার জন্য অটোমেশনের দিকে যাচ্ছে, এবং শুধু অটোমেশন নয়, সেটা রোবটের দ্বারা কাজ হবে এরকম ব্যাপার স্যাপার হচ্ছে। নির্মাণ শিল্পে কাজ হচ্ছে, স্টারবাক্সের ক্ষেত্রে সেখানে সার্ভ করা হচ্ছে রোবটকে দিয়ে, লাইব্রেরিতে রোবট কাজ করছে। এবং এটা আমার ধারণা হওয়ারই ছিল। অজুহাত এটা যে কর্মী পাওয়া যাচ্ছে না। আসলে রোবটকে দিয়ে কাজ করালে তার জন্য কোম্পানির লায়াবিলিটি অনেক কমে যায়, খরচা অনেক কমে যায়, এবং আগামী ভবিষ্যতে কর্মী সংকট নয়, আমাদের চাকরির সংকট হবে, এটাই আমার আশঙ্কা। এর পরের খবরটা সনির খবর। সনি ইমেজ সেন্সার তৈরি করে, অর্থাৎ ক্যামেরাতে যে সেন্সারটা লাগে সেই সেন্সারটা তারা তৈরি করে। সেই মার্কেটে তাদের মোটামুটি মনোপলি আছে একরকম বলা যায়। এখনও তাদের মার্কেট শেয়ার প্রায় 45%-এর কাছাকাছি, যদিও আগের থেকে তাদের মার্কেট শেয়ার 5.8%-এর মতো কমে গেছে। এটা Q1 2022 এর হিসাব বলছি, এবং স্যামসাংয়ের সেখানে মার্কেট শেয়ার 28.7%-এর মতো, যেটা আগের বারের থেকে 2.8%-এর মতো বেড়েছে। কিন্তু আমরা যদি গত বছরের সাথে তুলনা করে দেখি, তাহলে কিন্তু সনির এখানে চিন্তা করার ব্যাপার রয়েছে। কারণ গতবার সনির সাথে স্যামসাংয়ের এই মার্কেট শেয়ারের ব্যাপারে তফাৎ ছিল প্রায় 25%, এবার সেটা কমে প্রায় 15-16%-এর মতো দাঁড়িয়েছে। স্যামসাং কিন্তু গ্যাপ কমিয়ে আনছে। এছাড়া অন্যান্য কোম্পানিও কিন্তু ভালো কাজ করছে, তারা 26%-এরও বেশি মার্কেট শেয়ার ধরে রেখেছে। অর্থাৎ ইমেজ সেন্সারের মার্কেটেও বেশ কম্পিটিশন আছে, যদিও এখনও সনির মনোপলি আছে। আচ্ছা, এবার আর একটা বেশ ইন্টারেস্টিং সায়েন্সের খবর আপনাদের দিই, তারপর স্মার্টফোনের ব্যাপারে আরও ইন্টারেস্টিং কিছু খবর আছে। তো সায়েন্সের খবর এটাই যে ক্যালিফোর্নিয়া বেসড একটা কোম্পানি যারা অ্যাস্ট্রো মাইনিংয়ের কাজ করে, অ্যাস্ট্রোফোর্জ বা এরকম কিছু নাম তাদের, তারা বলা হচ্ছে অ্যাস্ট্রয়েডে যাবে এবং সেখান থেকে গিয়ে মাইনিং করে আসবে, অর্থাৎ সেখানে যা খনিজ পদার্থ আছে সেগুলো নিয়ে আসবে পৃথিবীতে। এবং তার জন্য তারা স্টারলিংকের সাথে চুক্তি করেছে। চুক্তিটা এরকম যে স্টারলিংক তাদের ট্রায়ালের জন্য প্রথমে নিয়ে যাবে, তারপর 2030 সালে তারা প্রথম লার্জ স্কেলে যাবে, অ্যাস্ট্রো মাইনিং শুরু করবে। তবে আপনারা যেরকম ভাবছেন ব্যাপারটা ওরকম হবে না, যে তাদের রকেট যাবে, সেই রোভারটা সেই অ্যাস্ট্রয়েডের মধ্যে নামবে, নেমে সেখান থেকে সব খনিজ পদার্থ খুঁড়ে খুঁড়ে তুলে আনবে, ব্যাপারটা ওরকমই হবে না। ব্যাপারটা এরকম হচ্ছে, তারা পদ্ধতিটা এটা করছে যে একটা ছোট ছোট তারা অ্যাস্ট্রয়েড বেছে নেবে, অর্থাৎ যেটা 2 মিটার 3 মিটার এরকম সাইজের পাথরের খণ্ড, সেটা বেছে নিয়ে তারা সেটার কাছে একটা স্যাটেলাইট পাঠিয়ে দেবে।
সেই স্যাটেলাইটটা ওখানে গিয়ে সাকশনের মাধ্যমে অর্থাৎ একদম সেই শুষে নেবে ওর ভিতর থেকে পুরো পদার্থটা, এরকমভাবে তারা ওখান থেকে মাইনিং করবে। এর পরের খবর নোকিয়ার সিইওর তরফ থেকে। নোকিয়া সিইও একটা সাক্ষাৎকারে বলেছেন এবং অদ্ভুত কথা বলেছেন। তিনি বলছেন 2030 সালের পর থেকে আর স্মার্টফোন জিনিসটাই থাকবে না, পৃথিবী থেকে ওটা লুপ্ত হয়ে যাবে, যেরকম নোকিয়া কোম্পানি এখন লুপ্ত হয়ে গেছে। মজা করছি, কিন্তু ঘটনা এটা যে নোকিয়ার জন্য আমাদের দুঃখ আছে। তো যাই হোক, তার সিইও এটা বলছেন, এই প্রেডিকশনটা করছেন, তার একটা কারণও আছে। তিনি যুক্তি দেখিয়েছেন যে 2030 সাল নাগাদ 6G চলে আসবে। আর 6G মানে এত হাই স্পিড ইন্টারনেট হবে যে মানুষ সেই সময় আর স্মার্টফোনের ওপর নির্ভরশীল থাকবে না, বরঞ্চ মানুষ আরও বিভিন্ন রকম গ্যাজেটসের ওপর নির্ভরশীল হবে, যেগুলো স্মার্টফোনের বিকল্প হয়ে উঠবে। ধরুন সে স্মার্ট গ্লাস পরবে, যেটা নিয়ে গুগল বা অন্যান্য কোম্পানি দীর্ঘদিন ধরে গবেষণা করছে, অ্যাপেল গবেষণা করছে, এরকম কিছু তারা গ্যাজেটস নিয়ে কাজ করবে। এসব যে কোনো কিছু হতে পারে, তবে তার প্রেডিকশন এটাই যে 2030 সালের পর থেকে স্মার্টফোন আর থাকবে না। এই ব্যাপারে আপনার কি মতামত? আপনি কি মনে করেন যে স্মার্টফোনের দিন ফুরিয়ে আসছে ক্রমশ? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এর পরের খবরটা খুব ইন্টারেস্টিং একটা খবর। কাউন্টার পয়েন্ট রিসার্চের একটা স্ট্যাটিস্টিক্স এসছে, সেখানে দেখা যাচ্ছে যে এইবার এই এপ্রিল মাসে স্মার্টফোন মার্কেট গ্লোবালি শ্রিঙ্ক করে গেছে, অর্থাৎ সেলটা খুব কমে গেছে, স্মার্টফোন মার্কেটটা ছোট হয়ে এসেছে। কত? 8%, ভাবতে পারছেন? এবং সেটা 2017 সালের পর প্রথমবার এতটা কমলো, একদম রেকর্ড করে ফেলেছে একটা। তার বিভিন্ন কারণ আছে, আমি সেই ডিটেলসে যাচ্ছি না, কিন্তু সেখানে স্যামসাং স্রোতের উল্টো দিকে হাঁটছে, যেখানে সব কোম্পানির মার্কেট শেয়ার কমে যাচ্ছে, সেল কমে যাচ্ছে, স্যামসাংয়ের মার্কেট শেয়ার বেড়ে যাচ্ছে। এবং এই একই সাথে আপনাকে বলবো, এটা খেয়াল করে দেখুন, স্যামসাং কিন্তু 2016 সালের পর থেকে, অর্থাৎ যে সময় তাদের স্যামসাং গ্যালাক্সি নোট 7-এর ওই ব্লাস্ট হওয়ার ঘটনাটা ঘটেছিল, তারপর থেকে ক্রমশ তারা চাইনিজ স্মার্টফোন মার্কেটে কিন্তু মার্কেট শেয়ার হারিয়ে ফেলেছে। সেখানে হুয়াওয়ে বিক্রি হয়, শাওমি বিক্রি হয়, ভিভো, ওপো বিক্রি হয়, কিন্তু স্যামসাংয়ের ফোন খুব একটা বিক্রি হয় না। অ্যাপেলের ফোন বিক্রি হয়, স্যামসাং সেখানে নেই। অথচ দুনিয়ার সব থেকে বড় স্মার্টফোন মার্কেটকে বাদ দিয়েও স্যামসাংয়ের সেল বাড়ছে গ্লোবালি। স্যামসাংয়ের গ্লোবাল মার্কেট শেয়ার জানা যাচ্ছে 24%, যেখানে তাদের ইয়ার অন ইয়ার অর্থাৎ গত বছরের তুলনায় এই বছর গ্রোথ হয়েছে 9%। এবং এটা হচ্ছে কেন? কারণ এশিয়ার মার্কেট আর ল্যাটিন আমেরিকার মার্কেট, এই দুটো মার্কেটে স্যামসাংয়ের সেল খুবই বাড়ছে। তো স্যামসাং এরকমই টার্গেট রেখেছে যে তারা গ্লোবালি, বিশেষ করে তারা ইন্ডিয়ার প্রতি আরও টার্গেট রেখেছে, যে ইন্ডিয়া যেহেতু সেকেন্ড লার্জেস্ট স্মার্টফোন মার্কেট, তাই সেখানে তারা মার্কেট শেয়ার 40%-এ নিয়ে যাবে। এবং আপনাদের মনে আছে হয়তো, আমি টেকনিউজে বলেছিলাম যে বহুদিন বাদে প্রথমবার এরকম হলো যে স্যামসাং শাওমিকে বিট করে ইন্ডিয়ান মার্কেটে 1 নম্বর কোম্পানি হয়ে উঠলো। তো দেখা যাক, স্যামসাং যদি এ সিরিজের ফোন, এম সিরিজের ফোন এরকম ওভার প্রাইসড বার করতে থাকে, তাহলে আমার মনে হয় না এটা সফল হবে, স্যামসাং এটা করতে পারবে। তবে হ্যাঁ, স্যামসাংয়ের গ্যালাক্সি S22 সিরিজ কিন্তু প্রচুর বিক্রি হয়েছে, সেল হয়েছে, এবং সেটার জন্য স্যামসাংয়ের সেল কিন্তু অনেকটা বেড়েছে। আচ্ছা, এবার তাহলে ছোটোখাটো কয়েকটা স্মার্টফোনের খবর দিয়ে নিই। Realme GT Neo 3T, সেই ফোনটা লঞ্চ হতে চলেছে গ্লোবালি 7ই জুন, এবং প্রথম ইন্দোনেশিয়ার মার্কেটে লঞ্চ হবে। vivo T2X আজকে চায়নাতে লঞ্চ হয়ে গেছে, এবং এটার যা প্রাইসিং সেটা ইন্ডিয়ান প্রাইসে কনভার্ট করলে 20,000 রুপির নিচে, বাংলাদেশে 23-24 হাজার টাকার কমে লঞ্চ হয়েছে, এবং সেটা মিডিয়াটেক ডায়মেনসিটি 1300 প্রসেসর দিয়ে লঞ্চ হয়েছে। এই দামে এই প্রসেসর ভাবাই যায় না, বিশেষ করে এখানে 144 হার্টজের IPS LCD প্যানেল রয়েছে, 6000 mAh ব্যাটারি, 44 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। ভিভো তার মানে টি সিরিজে সত্যিই ভালো কাজ করছে, স্পেশাল কিছু করার চেষ্টা করছে। বাংলাদেশে এখন অফিসিয়ালি টি সিরিজের ফোন পাওয়া যায় না, তবে আনঅফিসিয়াল পাওয়া যায়, এবং সেই ফোনগুলো আপনারা কিনলে অন্তত পারফরমেন্সের দিক দিয়ে ঠকবেন না, এটুকু গ্যারান্টি দিতে পারি। এখন অব্দি যে কটা ফোন বার করেছে বা আমি ইউজ করেছি। এছাড়া চায়নাতে OnePlus S রেসিং এডিশন বলে যে ফোনটা বেরিয়েছিল, সেই ফোনটা এবার গ্লোবালি রিব্র্যান্ডেড হয়ে আসতে চলেছে, ইন্ডিয়াতে আসবে, এবং সেই ফোনটার নাম হবে OnePlus 10R Lite। এছাড়া Oppo Reno 8 সিরিজ, সেটাও জুন মাসে ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে, গ্লোবালিও লঞ্চ হবে, এবং সেখানে Oppo Reno 8 Lite বলে একটা ফোন আসতে চলেছে। সেটাকার রিব্র্যান্ডিং এখনও আমরা নিশ্চিত জানি না, সেটা জানতে পারলে অবশ্যই জানাবো। তো এইসব ছোটোখাটো খবরের সাথে আজকের টেক নিউজ এখানেই শেষ করবো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।